আমরা এখন দেখব ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। টিস্যু চ্যাপ্টার পড়ার সময় এখানকার প্রত্যেকটা ছোট ছোট জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যত বেশি আপনি এখানে জানবেন তত বেশি টিস্যু আপনার কাছে সহজ হয়ে ধরা দেবে। সো প্রথমে আমরা ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো আলোচনা করি। এখান থেকে অনেক প্রশ্ন হয়। 1 নাম্বার হচ্ছে ভাজক টিস্যু জীবিত। একটা কিছু জীবিত কিনা এটা নির্ভর করে দুইটা জিনিসের উপরে। জীবিত হলে সে বাচ্চা পয়দা করতে পারছে কিনা। আমরা তো জানি একটা ভাজক টিস্যু বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি করে, তাই না? মাইটোসিস প্রক্রিয়ায় যদি বিভাজিত হয় তাহলে দুইটা কোষ তৈরি করে। তাহলে এটা একটা প্রমাণ যে একটা জিনিস দুইটা হইতে পারছে একই রকম। দ্যাট মিনস সে জীবিত, লাইভ, তার ভেতরে অনেক কিছু ঘটতেছে। 2 নম্বর হচ্ছে কোষ বিভাজন করতে যদি সে চায় তার ভেতরে কিন্তু অনেক ধরনের বিক্রিয়া ঘটতে হবে। কি করতে হবে? বিক্রিয়া। যে কোনো কোষের ভেতরে যত ধরনের বিক্রিয়া ঘটে, মানে এ বিতে পরিণত হয়, বি সিতে পরিণত হয় এবং সি দরকারে আবার এতে পরিণত হতে পারে, এই ধরনের ইন্টার কনভার্সন ব্যাপারগুলোকে বলা হয় মেটাবলিজম। কি বলা হয়? মেটাবলিজম। এই মেটা মানে হলো চেঞ্জ বা পরিবর্তন। আর আমরা তো জানি রাসায়নিক বিক্রিয়া মানে তো একটা থেকে আরেকটার পরিবর্তন। তাহলে বলেন তো, এ বিতে পরিবর্তন হচ্ছে, বি সিতে পরিবর্তন হচ্ছে, সি প্রয়োজনে আবার এ কিংবা বিতে পরিবর্তন হচ্ছে। পরিবর্তন মানে মেটা, মেটা মানেই মেটাবলিজম। আর মেটাবলিজম মানে হচ্ছে বিপাক। মেটাবলিজমের বাংলা কি? বিপাক। তাহলে যে কোনো কিছু জীবিত তার প্রমাণ হলো তার ভেতরে বিক্রিয়া ঘটে বা বিপাক ঘটে। 2 নম্বর হচ্ছে ভাজক টিস্যুর ক্ষেত্রে স্পেশালি আরেকটা বৈশিষ্ট্য যে এরা বিভাজন ঘটাইতে পারে। কি ঘটাইতে পারে? বিভাজন। তাহলে এই বিভাজন এবং বিপাক দুইটা হলো তার জীবনের প্রমাণ। 2 নম্বরটা আমরা একটু দেখি, সমবেশীয়। ওকে, দেখেন ভাজক টিস্যু যদি এইরকম হয় আর ভাজক টিস্যু যদি প্রায় এরকম হয়, মানে দৈর্ঘ্য প্রস্থ প্রায় সেম, সেক্ষেত্রে কিন্তু সুবিধা আছে। কি সুবিধা আছে? ধরা যাক যে একটা নদীতে আপনি মাঝখানে আছেন, তো আপনাকে যদি বলো এই নদী থেকে তুমি যদি বাঁচতে চাও, নদীতে সাঁতরাইয়ে নদীটা যেখানে তৈরি হয়েছে ওখানে যাও, তাইলে কিন্তু আপনার জন্য বিপদ হবে। তাহলে নিকটবর্তী দিকে আপনি দ্রুত যাবেন বাঁচার জন্য। সো এই সেলটা বিভাজন হয় কিংবা কোন দিকে বাড়তে থাকবে, কোষ বিভাজন বাড়াবে, তো সম্ভাবনা যদি এমন করে দেন যে যে কোনো দিকে সে বিভাজিত হতে পারে, তাহলে এই কোষটা বেটার এর থেকে, তাই না? তাহলে ভাজক টিস্যুগুলো দৈর্ঘ্য প্রস্থ প্রায় সেম হওয়ার একটা সুবিধা হলো এরা যে কোনো দিকে বিভাজিত হতে পারে। আর এই ধরনের যদি হয় তাহলে বিভাজনের কিন্তু তল চেঞ্জ হয়ে যায়। কোন দিকে বিভাজন হবে বোঝা কিন্তু মুশকিল এখানে। তাহলে আপনার যে উদ্দেশ্যটা সেটা কিন্তু ঠিকঠাক হবে না। তাহলে ভাজক টিস্যু এমন একটা টিস্যু আমাকে বা একটা কোষ বেছে নিতে হবে যে কোষটার যেন সব দিকে বিভাজন হওয়ার ক্ষমতা থাকে। আর সব দিকে বিভাজন যদি হতে চায় তাহলে তার ব্যাসটা সমান হইতে হবে, রাইট? সো সমবেশীয়। ওকে, তাহলে আমরা এই যে এখান থেকে আরেকটা বৈশিষ্ট্য পেলাম, এখান থেকে আমরা এটা শিখলাম, এটা শিখলাম, তিনটা কিন্তু একসাথেই আমরা করে ফেললাম। পরের বৈশিষ্ট্যটা হচ্ছে অপেক্ষাকৃত ছোট। ওকে, তাহলে আমরা একটু দেখি। এটা একটা ভাজক কোষ, তো এ যদি বিভাজিত হয়ে দুইটা তৈরি হয়, একটু প্রথমের দিকে ছোট থাকবে, তাই না? কারণ আমরা তো জানি এর সাইটোপ্লাজমে যে জিনিসগুলো আছে এগুলো পরবর্তীতে এর কাছেও একটু একটু করে যায়, ভাগ ভাগ হয়ে যায়। পরবর্তীতে এরা কিন্তু সাইটোপ্লাজমের জিনিসপত্র বাড়িয়ে একবার মায়ের সমান হয়ে যায়। মায়ের সমান হয়ে গেল না? হইল। তাহলে জন্মের পর পরে সবাই তো ছোট থাকে, কোষগুলো যেমন নিজেদের সম্পত্তি ভাগ করার পরে একটু ছোট থাকে, অপেক্ষাকৃত ছোট মাতৃকোষের থেকে। তার মানে এমন না অনেক ছোট, এমন না। তাহলে আমরা এটা বুঝলাম যে ভাজক টিস্যু বা বাচ্চাগুলা সবসময় আকারে একটু ছোট থাকে। তো এই কোষগুলো দেখেন এরা কিন্তু ভাজক টিস্যু, এরা চাইলে আবার বিভাজিত করতে পারে। ওকে, তাহলে আমরা এটা দেখলাম। আর আমরা তো জানি ভাজক টিস্যু কি করতে পারে? বিভাজন করতে পারে। তো ভাজক টিস্যুর ইংলিশটা আমরা এখানে একটু শিখব। ভাজক টিস্যু, ভাজক মানে হচ্ছে যার ডিভিশনে এবিলিটি আছে, বিভাজন হওয়ার একটা এবিলিটি আছে। এই ডিভিশনে এবিলিটি এটাকে বলা হয় ডিভিসিবল। ডিভিসিবল। হোয়াট ইজ ভাজক টিস্যু? যারা বিভাজন করতে পারে, বিভাজন করার সক্ষমতা আছে। তো ডিভিশনে অ্যাবিলিটি ইকুয়াল ডিভিসিবল, ডিভিশনে অ্যাবল। আর এই ডিভিশনে অ্যাবলটাকে আমরা বিদেশি ভাষায় বলবো মেরিস্টেম বা মেরিস্টেমেটিক টিস্যু। তাহলে মেরিস্টেম শব্দের অর্থ কি? মেরিস্টেম শব্দের অর্থ হচ্ছে ডিভিসিবল
বা ভাজক টিস্যু। তাহলে ভাজক টিস্যুর জায়গায় অনেক সময় কিন্তু এইভাবে আসবে, মেরিস্টেমেটিক টিস্যুর বৈশিষ্ট্য বলো বা মেরিস্টেমের বৈশিষ্ট্য বলো, তার মানে কিন্তু ভাজক টিস্যুর বৈশিষ্ট্য বলতে বলছে। তো প্রশ্নে যেখানে যাই থাকুক না কেন ঠিক করতে হবে। ওকে, এবার চলে আসি আমরা পাতলা কোষ প্রাচীর থাকে। ওকে, তো কোষ প্রাচীর মানে হচ্ছে বাড়ির চারপাশে প্রাচীর। দেখেন এই সেলটা থেকে যখন সেল তৈরি হয় এটা কিন্তু ছোট, তাই না? তো এটা কিন্তু সেল মেমব্রেন। তো আমরা জানি উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হবে, মাতৃকোষের কিন্তু কোষ প্রাচীর আছে, তাহলে সন্তানদেরও কোষ প্রাচীর থাকবে। এখন দেখেন এটাকে যদি আপনি ভাজক টিস্যু কাউন্ট করেন, তার মানে এটাও পরবর্তীতে বিভাজিত হইতে পারে। কি হইতে পারবে? বিভাজিত হইতে পারবে। তো আপনি প্রাচীরটা এরকম পুরু করেন, একটার পর একটা লেয়ার দেন, একটার পর একটা লেয়ার দেন, এখন কি আর বিভাজিত হইতে পারবে? ভাঙতে পারবে? ভাঙতে পারবে না। সো বেটার হলো এর চারপাশে যে আবরণটা আছে আবরণটা পাতলাই থাকুক। কি থাকুক? পাতলা থাকুক, যেন পরবর্তীতে সে আবার বিভাজন হবে এবং তারও আবার সেম পাতলা প্রাচীর থাকবে। তো ভবিষ্যতে ভাজক টিস্যু যদি কখনো স্থায়ী টিস্যুতে পরিণত হয়, সো দিস ইজ স্থায়ী টিস্যু, তার মানে সে আর বিভাজন হবে না, সে কাজ করবে, ভেতরে অনেক কাজ হবে, অনেক জিনিস সে স্টোর করে রাখবে। তখন কিন্তু তার একটা উদ্দেশ্য থাকে যে ভেতরে জিনিসগুলোকে যদি আমি ঠিকঠাক রাখতে চাই, অনেকদিন বেঁচে থাকতে চাই, তাহলে আমার খোলসটা শক্ত করতে হবে। সো দিস ইজ স্থায়ী টিস্যু অ্যান্ড দিস ইজ ভাজক টিস্যু। তাহলে আমরা কি বুঝলাম? যারা বিভাজন হবে তারা অত বড় প্রাচীর তৈরি করবে না, আর যারা স্থায়ী তাদের ক্ষেত্রে প্রাচীরটা অনেক শক্ত হবে, অনেকগুলো লেয়ার তৈরি হবে। যেমন সিবনলের কথা বলেন কিংবা ট্রাকিডের কথা বলেন, এদের কিন্তু প্রাচীর অনেক পুরু, এরা স্থায়ী কোষ। ভাজক কোষে কোনোভাবে আপনি পুরু প্রাচীর করতে পারবেন না। আর আমরা সব সময় জানি কোষ প্রাচীর তৈরি হয় উদ্ভিদের ক্ষেত্রে সেলুলোজ দ্বারা। কি দ্বারা? সেলুলোজ দ্বারা। তাহলে ভাজক টিস্যুর কোষ প্রাচীর সেলুলোজ এবং সেটা পাতলা হবে। আচ্ছা, এরপরে চলে আসি আমরা নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস নিয়ে আমরা একটু কথা বলি। আমরা কোষ বিভাজন বলে একটা চ্যাপ্টার আছে জানি, কোষ বিভাজন চ্যাপ্টারে আপনি মাইটোসিস পড়েন আর মিওসিস পড়েন, সবার আগে দেখবেন নিউক্লিয়াসের আকারটা বড় হয়। সো দিস ইজ সেল, এটা একটা ভাজক কোষ, এর ভেতরে একটা নিউক্লিয়াস আছে, এই যে নিউক্লিয়াস আছে। আমরা তো জানি ভাজক কোষ যদি আর দুইটা কোষ তৈরি করতে চায়, তাহলে বেসিক্যালি তার নিউক্লিয়াসের জিনিসগুলো তো পাঠাইতে হবে। কিসের জিনিস পাঠাইতে হবে? নিউক্লিয়াসের জিনিসগুলো পাঠাইতে হবে। এটা গুরুত্বপূর্ণ, কারণ এখানে ডিএনএ বা ক্রোমোজোম আছে। তো এই জিনিসগুলো যদি সে সেখানে পাঠাইতে চায়, তাহলে তার এখানে ভেতরে অনেক ধরনের বিক্রিয়া ঘটে, তাই না? অনেক ধরনের ঘটনা ঘটে। আর যত বেশি ঘটনা ঘটবে তত বেশি কি হবে? খেলার মাঠটা তত বেশি বড় হবে। তাহলে একটা ভাজক কোষের ক্ষেত্রে যেহেতু সে বিভাজন হবে এবং বেসিক্যালি নিউক্লিয়াসের বিভাজনটাই বিভাজন, তাহলে নিউক্লিয়াসের আকারটা তখন বড় হবে। তাহলে বলেন ভাজক কোষে নিউক্লিয়াসের আকার কি হয়? আকারে বড় হয়। তো সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস রেশিও যদি আমরা করি, নিউক্লিয়াস ইজ মোর সাইজে একটু বড়, লার্জার দেন সাইটোপ্লাজম। ওকে, কারণ সাইটোপ্লাজমের জিনিসগুলো কিন্তু পরবর্তীতে সে তৈরি করে নেয়, বাড়ায় ফেলে। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করেন তো, আগে ছিল ভাজক কোষটা, এটা এটা একটা ভাজক কোষ, ভালো করে খেয়াল করেন, এখানে একটা বেসিক বোঝার চেষ্টা করেন। এটা নিউক্লিয়াস ছিল, সাইটোপ্লাজম এরকম ছিল, এটা নিউক্লিয়াস। বাট যখন নিউক্লিয়াসটা আকারে বড় হয়, খেয়াল করেন নিউক্লিয়াসটা আকারে বড় হলো, তখন এই সাইটোপ্লাজম গুলোকে একদিকে চেপে এসে অনেক ঘন হবে না? অল্প জায়গায় তখন নিউক্লিয়াসের পরিমাণ চাপ খেয়ে খেয়ে ঘন হবে কিনা? ইয়েস। তাহলে আমরা বুঝলাম ভাজক কোষে সাইটোপ্লাজম তুলনামূলক কম থাকে, কিন্তু কি হয়? ঘন হয়। নিউক্লিয়াসের আকার বড় যখন হবে, সাইটোপ্লাজম তখন ঘন হবে। তো এটা মনে রাখতে হবে, সাইটোপ্লাজম ঘন হয় আর নিউক্লিয়াসের আকার বড় হয়। মাথায় থাকবে এটা। আশা করছি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব কোষ গহ্বর। ওকে, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, দুটোই ভাজক কোষ। এই কোষটা একদিন হয়ে গেল স্থায়ী কোষ। যেদিন স্থায়ী কোষ হবে তাহলে কি হবে বলেন তো? কোষ প্রাচীর বড় হবে, ভেতরে অনেক ঘটনা ঘটবে, অনেক ঘটনা বা বিক্রিয়া যখন ঘটবে তখন কিছু খারাপ জিনিস তারা কি একটা জায়গায় রাখার জন্য একটা কোষ গহ্বর ক্রিয়েট করবে, তাই না? কোষ গহ্বর ক্রিয়েট করবে এবং অনেক ঘটনা ঘটবে যার কারণে কোষ গহ্বরের সাইজটা ধীরে ধীরে কি হবে?
লার্জার থেকে আরো লার্জার হবে, আর লার্জার থেকে আরো লার্জার হবে। কিন্তু পরবর্তীতে যদি সাইটোপ্লাজমের প্রয়োজন পড়ে, তারা কিন্তু কোষ গহ্বর থেকে কিন্তু কিছু জিনিস নিতে পারে। ওকে, তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে একটা কোষ যখন স্থায়ী হয় তখন তার অনেক কাজ হয়, অনেক বজ্র পদার্থ উৎপন্ন হয়, তখন তারা সেগুলোকে স্টোর করার জন্য কোষ গহ্বর ক্রিয়েট করে এবং কোষ গহ্বরের ভেতরে তারা রেখে দেয়। তাহলে একটা স্থায়ী কোষের কোষ গহ্বর বড়। তাহলে প্রশ্ন হচ্ছে যে ভাজক কোষ অবস্থায় ছিল তখন কি কোষ গহ্বর ছিল না? ছিল, বাট ইটস ছোট। কি ছিল? ছোট। দরকার নাই যে জিনিসটা ওইটা ছোটই থাকুক। তাহলে এটা একটা জিনিস মনে রাখবেন, যে ভাজক কোষের ক্ষেত্রে কোষ গহ্বর আকারে ছোট হয়, যখন স্থায়ী হয়ে যায় স্টোর করার দরকার পড়ে একটা কোষ গহ্বরটাকে তখন কি করে? বড় করে। এবার আমরা দেখবো আন্তঃকোষীয় ফাঁক। আন্তঃকোষীয় ফাঁক কি জিনিস? আন্তঃকোষীয় ফাঁকা বলতে বোঝায় দুইটা কোষের মাঝখানে ফাঁকা। এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ। এই যে মাঝখানে যে স্পেসগুলো দেখতে পাচ্ছেন, এরাই হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক। এইটা ইন্টার সেলুলার স্পেস হিসাবেও আসতে পারে, ইন্টার সেলুলার স্পেস। আর একটা নাম আছে হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস। ইন্টারস্টিশিয়াল, তো অনেকগুলো নাম আছে, আন্তঃকোষীয় ফাঁক, ইন্টারসেলুলার স্পেস, আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস। তো স্থায়ী কোষের ক্ষেত্রে যেটা হয় এবং ভাজক কোষের ক্ষেত্রে যেটা হয় আমরা এখন দেখব। আপনাকে যদি আমি দুই ধরনের কোষ দিই, আপনারা তো জানেন যে স্থায়ী কোষের কোষ প্রাচীর অনেক শক্ত হয়। ধরা যাক ডিম, একটা হচ্ছে সিদ্ধ ডিম এবং আর একটা হচ্ছে খোসা ছেড়ানো ডিম, আর একটা হচ্ছে খোসাওয়ালা ডিম। তো যে ডিমগুলোতে খোসা থাকবে দেখবেন তারা এইরকম এরকম করে থাকবে। তো যাদের খোসা আছে পুরু কোষ প্রাচীর, দেয়ার স্থায়ী কোষ। আর যারা সিদ্ধ ডিম তাহলে দেখবেন তাদের ক্ষেত্রে কি হবে? এইরকম পরে ডিমটা দেখবেন যে পাতলা, এই জন্য একটার একটার সাথে লেগে থাকবে, তাই না? খোসা আমরা ছড়িয়ে ফেলেছি, পাতলা ফ্লেক্সিবল ভাজক কোষ। তাহলে স্থায়ী কোষগুলোর ভেতরে আন্তঃকোষীয় স্পেস আছে, একটাই কারণ যে এদের কোষ প্রাচীরগুলো পুরু শক্ত, এই জন্য মাঝখানে স্পেস। ভাজক কোষের কোষ প্রাচীরটা খুবই পাতলা, ডিমের মতো, সিদ্ধ ডিমের মতো খোসা ছড়ানো, এই জন্য মাঝখানে কোনো স্পেস থাকে না। তো এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। আন্তঃকোষীয় ফাঁক শেষ, এবার আমরা দেখি বিপাকীয় হার। আমরা তো জানি বিপাক মানে হলো বিক্রিয়া, কোষের বিক্রিয়া বা পরিবর্তনগুলা। তো দুটো কোষ যদি থাকে এখানে, একটা স্থায়ী কোষ আর একটা ভাজক কোষ। স্থায়ী কোষে কিন্তু ওই দীর্ঘদিন ধরে ওরা থাকে, তো যখন দরকার হয় তখন বিক্রিয়া হচ্ছে, যখন দরকার হয় তখন হচ্ছে না। তো এটাতে বিক্রিয়ার হার তুলনামূলক কম এবং স্লো রেটে চলতে থাকে। বাট ভাজক কোষগুলা যদি তারা বিভাজন হতে চায়, আমরা জানি বিভাজনের আগে ইন্টারফেজ হয় এবং ইন্টারফেজে কিন্তু অনেক এটিপি তৈরি হতে হয়, মাইক্রোটিবিউল তৈরি হতে হয় এবং ডিএনএ রেপ্লিকেশন হয়। কোষ বিভাজনে পাবেন আপনারা। তো ভাজক কোষে অনেক ধরনের ঘটনা ঘটে এবং খুব উচ্চ রেটে হতে থাকে, কারণ কিছুক্ষণ পরে এরা কি করবে? কোষ বিভাজন করবে। আপনারা মানুষের কথা চিন্তা করেন, মানুষের মায়েরা যখন সন্তান জন্ম দেয় তখন তাদেরকে কিন্তু পুষ্টিকর খাবার বেশি বেশি খাওয়াইতে হয়, তাই না? ঠিক তেমনি ভাজক কোষ যেহেতু দুইটাই পরিণত হবে, এই জন্য আমরা এটাকেও বেশি বেশি পুষ্টি দিব। বেশি বেশি পুষ্টি দিলে এখানে বিক্রিয়া বেশি হবে। তাহলে বলেন তো বিপাকীয় হার কাদের বেশি হবে? ভাজক কোষের, তাই না? বাচ্চাদেরও তো কি হয়, দিনে অনেকবার খাওয়াইতে হয়, কারণ বাচ্চাদের বৃদ্ধি হয়, বাচ্চাদের পুষ্টি বেশি লাগে তুলনামূলক। আচ্ছা, এবার চলে আসি আমরা সঞ্চিত এবং খরিত বস্তু। সঞ্চিত এবং খরিত বস্তু এবং বজ্র পদার্থ, এটা স্থায়ী কোষ। স্থায়ী কোষে যেহেতু খাবার বা অন্যান্য জিনিস সঞ্চয় করে রাখতে হয়, এই জন্য তাদের এখানে স্পেস আছে, এখানে তারা জমা রাখতেছে, ইভেন সাইটোপ্লাজমেও জমা রাখছে। তাহলে স্থায়ী কোষে সঞ্চিত থাকে। স্থায়ী কোষ অনেক ধরনের ঘটনা যখন ঘটাবে, সঞ্চিত যখন রাখবে, যখন দরকার হবে এরা কিন্তু এগুলো ক্ষরণ করে বাইরে বের করে দিতে পারবে, তাই না? সঞ্চয় রাখলে এগুলো বেরো করে দিতে হবে। যেমন প্যারেনকাইমা কোষ, প্যারেনকাইমা কোষের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায়, তারা খাদ্য সঞ্চয় রাখে বা বিভিন্ন কেমিক্যাল সঞ্চয় রাখে, যখন দরকার পড়ে ক্ষরণ করে, এবং এই পুরো প্রক্রিয়ায় তাদের বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, সেগুলো স্পেসে জমা রাখে। কিন্তু ভাজক কোষের ক্ষেত্রে তো ছোট ছোট কোষ গহ্বর। আর দুই নম্বর হচ্ছে এরা তো বাচ্চা, বিভাজন হবে, তাহলে এরা তো কোনো কিছু জমাও রাখবে না,
কোনো কিছু যদি এদের ভেতরে এসে জমেও দ্রুত শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, ভাজক কোষের এতই পুষ্টি লাগে যে এরা প্রয়োজনে আশপাশের কোষ থেকে নেয়, এতই পুষ্টি লাগে, তো জমানোর তো সময় নাই। আপনি এত খান, আপনার কাছে তো টাকা থাকবে না। এই তো সিম্পল হিসাব। তো এই হলো ঘটনা। তো ভাজক কোষের বিপাকীয় হার বেশি, বিক্রিয়া বেশি, এই জন্য এখানে কোনো কিছু সঞ্চিত থাকার কোনো সুযোগ নাই, বর্জ্য উৎপন্ন হওয়ার কোনো সুযোগ নাই। দৈর্ঘ্যপ্রস্থের সমান আমরা এটা বলেছি, দৈর্ঘ্যপ্রস্থের সমান হলে বিভাজন যে কোনো দিকে হইতে পারে। প্রোপ্লাস্টিড কি জিনিস? প্রোপ্লাস্টিড কি জিনিস? এটা একটা সেল, সেলের ভেতরে বিভিন্ন জিনিস আছে। তো এইরকম একটা জিনিস আছে, মেমব্রেন বাউন্ড এবং এইরকম। তো এই সেলটা জানে না যে সে গাছের পাতায় আছে নাকি মূলে আছে, জানে না সে। তো গাছের পাতায় যদি থাকে, সূর্যের আলো এটাতে পড়বে, তখন এটা নিজেকে চেঞ্জ করবে। কি করবে? চেঞ্জ করবে। চেঞ্জ করে কিন্তু এই ধরনের একটা আকার গঠন করবে। ছোট 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 এইরকম থলিগুলা বড় 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 হয়ে যায়। সো ইউ নো দিস ইজ ক্লোরোপ্লাস্ট। তাহলে ভাজক টিস্যু যখন ছিল, যখন তারা বিভাজনের জন্য কাজ করতেছিল, তখন এই অবস্থায় ছিল জিনিসটা। যখন কোষটা বলতেছে না আমি আর বিভাজন হবো না, আমি এখন কাজ করব, স্থায়ী টিস্যু হবো, তখন আর এই জিনিসটা এরকম হয়ে যায়। তো এটা ক্লোরোপ্লাস্ট। এর আগের অবস্থাকে বলা হয় প্রোপ্লাস্ট, তার এটার নাম হচ্ছে প্রোপ্লাস্টিড। তো উদ্ভিদের যদি এই কোষটা মূলে থাকে, তাহলে এইটা কিন্তু এরকম হবে না, তাহলে সানলাইটের অভাবে এটা তখন এরকম হবে, এবং এর ভেতরে স্টার্চ বা বিভিন্ন ধরনের জিনিসপত্র জমা থাকবে। কি জমা থাকবে? স্টার্চ বা বিভিন্ন ধরনের জিনিসপত্র জমা থাকবে। তো এইটার নামই হচ্ছে প্রোপ্লাস্টিড। ভাজক কোষে প্রোপ্লাস্টিড থাকে, স্থায়ী কোষে গিয়ে ওটা অবস্থান অনুযায়ী নিজেকে বিভিন্ন ধরনের লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং এই আর কি পরিণত করতে পারে, নিজেদের ক্রোমোপ্লাস্টে পরিণত করতে পারে। তো আশা করছি আপনারা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।